নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শিশু পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ করাও অপরাধ, মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে মন্তব্য শীর্ষ আদালতের। শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ করলে পক্সো ধারায় মামলা নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। রেড ডিভিশন বেঞ্চ আপনাদের জানিয়ে রাখি, শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ করলে পক্সো ধারায় মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে এমনটাই মন্তব্য করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ করলে পক্সো ধারায় মামলার নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে এবার এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং সে বিষয়ে এবার শিশু পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ করাও অপরাধ, মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ করলে পক্সো ধারায় মামলা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিষয় শীর্ষ আদালতের পক্ষ থেকে? দেখো, মাদ্রাজ হাইকোর্টের শিশু পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করা অপরাধ, মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়ে বক্তব্য সুপ্রিম কোর্টে। শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ করলে পক্সো ধারায় মামলা রুজু করতে হবে নির্দেশ। যে পর্নোগ্রাফি ওয়াচ করে এবং দেখেছে সেই শিশু পর্নোগ্রাফি যদি ট্রান্সমিট করা হয়, ধন্যবাদ তোমায় পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গরু পাচার মামলায় এবার জামিন এনামুল হকের। ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক। অনুব্রত মণ্ডলের পর জামিন এবার এনামুল হকের। আমরা দেখেছি গত সপ্তাহেই গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, এবং গরু পাচার মামলায় এবার জামিন পেল এনামুল হক। গরু পাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। আজই তাকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। এর আগেই আমরা জানি যে সিবিআই এর করা মামলায় জামিন পেয়েছিলেন তিনি, এবং এবার গরু পাচার মামলায় জামিন দেওয়া হলো তাকে। আজই ইডির করা যে মামলা, সেই মামলায় তাকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। ফলে জেল থেকে অবশ্যই বেরোনোর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এনামুল হকের। আমরা দেখেছি গত সপ্তাহে অনুব্রত মণ্ডল তিনি এই মামলায় জামিন পায়, আর এবার এনামুল হক তিনিও এই মামলায় জামিন পেলেন। আপনাদের জানিয়ে রাখি, গরু পাচার মামলায় 2022 সালের 19শে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছিল ইডি, আর এবার ইডির করা সেই মামলায় তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। কথা বলবো এ নিয়ে, বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বিষয়টা হচ্ছে যে এনামুল হক সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিল সুপ্রিম থেকে। মোট 3জন গরু পাচারের মাথা হিসেবে ধরা হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই এনামুল। সেই এনামুল সিবিআই মামলাতে জামিন পাওয়ার পর দিল্লি হাইকোর্টেতে জামিনের জন্য আবেদন করে ইডির মামলাতে। সেই ইডির মামলার বিরুদ্ধে তার যে আবেদন, তার শুনানি গত এপ্রিল মাসে দিল্লি হাইকোর্টে শুনানিটা শেষ হয়, কিন্তু রায়দান মুলতবি ছিল। এদিন সেই রায় ঘোষণা হয়েছে। ওর তরফে মূল বক্তব্য ছিল যে প্রায় 3 বছরের বেশি তিনি আটক, কিন্তু এখনো তার বিরুদ্ধে বিস্তারিত চার্জশিট কিন্তু এখনো জমা দেওয়া কিন্তু হয়নি। দ্বিতীয়ত, এক্ষুনি শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় কেন তাকে আটকে রাখাটা হবে, এই মূলত সওয়ালের ভিত্তিতেই কিন্তু তাকে জামিন দিয়েছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, গরু পাচার মামলায় এবার জামিন পেলেন এনামুল হক। আমরা দেখেছি গত সপ্তাহে এই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবং এবার ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক।
আসছে পরবর্তী খবরে। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের দেওয়া ৮৫,০০০ টাকা খরচের হিসাব পুজো কমিটিগুলি ঠিকঠাক দিচ্ছে কিনা সিএজি কে খতিয়ে দেখে সে বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এমনটাই নির্দেশ হাইকোর্টের। পুজো অবকাশের পর পরবর্তী শুনানি সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের অনুদানের টাকার হিসেব এবার খতিয়ে দেখতে নির্দেশ, এবং সেই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের দেওয়া ৮৫,০০০ টাকা খরচের হিসাব পুজো কমিটিগুলি ঠিকঠাক দিচ্ছে কিনা সে বিষয়ে এবার সিএজি কে খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এ বিষয়ে কি নির্দেশ হাইকোর্টের, কি বলা হচ্ছে সেখানে? কলকাতা হাইকোর্টে ৮৫,০০০ টাকা মামলা দায়ের হয়েছিল। এর আগেও ২০২২ সালে এই একই মামলা দায়ের হয়। সেক্ষেত্রে আদালত কন্ট্রোলার অডিটর জেনারেলকে একটি রিপোর্ট জমা দেওয়া। সেই মোতাবেক এই রিপোর্টটি তুলে ধরে নতুনভাবে মামলাকারী সেই আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা করে, এবং এখানে তাদের দাবি যে সিএজি যে রিপোর্ট দিয়েছিল এর পূর্বে তাতে কিন্তু প্রচুর গাফিলতি ধরা পড়েছে। আদালত এই বিষয়ে নজরদারি করুন। যদিও প্রধান বিচারপতি বিচারপতি বিভাগ পট্টনায়কের ডিভিশন জানিয়ে দিয়েছেন যে অডিটর জেনারেলকে সুজাপত্য এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট নির্দেশ দিয়েছিলেন যে ৮৫,০০০ টাকায় হয় না, আপনারা ১০ লক্ষ টাকা অ্যাডভোকেট রাজ্যের মধ্যে গভীরতা বৃদ্ধি করে ফেলেছে। কিন্তু গভীরতা দেখা যাচ্ছে রাজ্য সরকার যেমন যোগাযোগ ব্যক্তিদের আক্রান্তের ক্ষেত্রে মাসিক সংস্থা দেওয়া হয় মাত্র ১,০০০ টাকা। সিভিল অফিস আক্রান্তের ব্যাপারে কিন্তু রাজ্য উদাসীন হয়েছে। এরকম বহু ক্ষেত্রেই কিন্তু রাজ্যের বিশেষভাবে বৃদ্ধি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। আপাতত ধন্যবাদ তোমায় পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আসছে পরবর্তী খবরে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করলো সিবিআই। আরজিকর কাণ্ডে তলব বিধায়ককে। নির্যাতিতার দেহ দাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে দাবি করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। মূলত সেই কারণেই এবার তলব করা হয়েছে নির্মল ঘোষকে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সিবিআই এর স্ক্যানারে। আজকে ডাকলো আপনাকে? না, আমি টাইম করছি। হ্যাঁ, আমি ওদের সঙ্গে টাইম করছি। কি খবর? আচ্ছা, টাইম করেছি। আমার তো সাবমিশন আছে। না না, আমার সাবমিশন টাইম করেছি, সাবমিশন আছে। কথা কিসের সাবমিশন? একটাই তো, আমার এলাকায় তো। কিসের কি বিষয়? আপনাদের বিষয়টা কিছু বলেননি, আমিও বলেছি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হবে তো। সিবিআইতে তো ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হচ্ছে। আমরা কথা বলবো এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে মূলত কি কারণে নির্মল ঘোষকে তলব করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছিল গতকালকে বলে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এবং আজকে নির্মল ঘোষ কিছুক্ষণ আগেই, প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আগে তাকে দেখা গেল যে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন, এবং সেখানে মূলত তাকে যেই কারণে ডাকা হয়েছিল, অর্থাৎ ৯ তারিখে যে তার এই যে তরুণী ডাক্তারের যে বডি দাহ করা হয়েছিল, সেই দাহ করাতে শ্মশানে কিন্তু অনেকটা রোল প্লে করেছিল এই নির্মল ঘোষ, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত ডাকা হয়েছে। কারণ যে বারবার অভিযোগটা উঠছে যে বডি দ্রুত সৎকার করা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে সেই বডি দ্রুত সৎকার করা হয়েছে। এই যে অভিযোগ বারবার সামনে এসেছে পরিবারের তরফ থেকে বা চিকিৎসক যারা জুনিয়র চিকিৎসকরা, তারা এই দাবি করেছে, এবং সেই কারণেই মূলত তাকে তলব করা হয়েছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
একদমই ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আর ঠিক এই ঘটনার প্রসঙ্গে কি বলছে রাজনৈতিক মহল শুনবো। বলেছেন আমার পাড়ার মেয়ে। আমি বলি যে অনুপম দত্ত বলে একজন কাউন্সিলর মার্ডার হয়ে গেছিলেন। উনি ওনার এলাকার কাউন্সিলর ছিলেন তৃণমূল দলে, একবারও তাকে দেখতে পাইনি কেউ। এখানে সাত তাড়াতাড়ি বডিটা এখান থেকে নিয়ে যাওয়া, গিয়ে তারপর পুড়িয়ে দেওয়া, পুরো একদম শেষকৃত্য করেছেন আত্মীয়র মতো দাঁড়িয়ে, যত তাড়াতাড়ি করা যায়। কারণটা কি এটা তো আমরাও জানতে চাই, সিবিআইও জানতে চায়। কার নির্দেশে, কি কারণে? এরা সবাই এই মানে লার্জার কনস্পিরেসির সাথে এরা যুক্ত। এদের সবার গ্রেপ্তার হওয়া উচিত। এবং তৃণমূলের একটা বড় অংশ কাউকে বাঁচানোর চেষ্টা করেছে, কাউকে রক্ষা করার চেষ্টা করেছে এবং কাউকে আড়াল করার চেষ্টা করেছে। তাই এটাতে অপারেশন ধামাচাপা হয়েছে। এই অপারেশন ধামাচাপাতে প্রথম দিন থেকে ওনার নাম শোনা যাচ্ছিল এবং এই যে নির্যাতিতা তরুণীকে দাহ করার ব্যাপারে যে তার প্রত্যক্ষভাবে তিনি জড়িত ছিলেন, তার অনেক প্রমাণ এবং মানুষের বক্তব্য শোনা যাচ্ছিল। তো তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদ করা নিশ্চয়ই প্রয়োজন। তার জন্য তদন্তের খাতিরে যাকে প্রয়োজন হয়, আমি তো বলবো কলকাতা পুলিশের আরো ঊর্ধ্বতন অফিসারদের জিজ্ঞাসা করা প্রয়োজন। একা কেউ নয়, এটা অর্গানাইজ হতে হয়েছে এবং ধামাচাপা দেওয়ার জন্য বড় বড় প্রভাবশালী যার মাথা ছিল, কার নির্দেশে করেছে এটা খুঁজে বার করতে হবে। ওখানকার তৃণমূল কাউন্সিলরদের যে ভূমিকা ছিল ওই দিন, সেই তৃণমূল কাউন্সিলররা এইরকম ভূমিকা বড় রাজনৈতিক নেতার প্রত্যক্ষ পরিচালনা ছাড়া গ্রহণ করতে পারেন কি? সম্ভবত না। তাহলে সেই বড় রাজনৈতিক নেতাটা পানিহাটির ক্ষেত্রে কে? নির্মল ঘোষ? নাকি নির্মল ঘোষের উপরেও কেউ পানিহাটিতে তৃণমূল নেতা আছেন? আমি জানি না। 3, ওই দিন সকালবেলায় 9ই আগস্ট নির্মল ঘোষ আরজি কর হাসপাতালে গেছিলেন কেন? সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল ঘোষের মিটিং হয়েছিল কেন? কি কারণের জন্য? কি প্রয়োজন ছিল? প্রশ্নগুলো জাগছে, মানুষও জাগছে। পুলিশ জায়গাটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে অভয়ার খুন এবং ধর্ষণের তদন্ত ভার সিবিআই হাতে। খুন এবং ধর্ষণ হয়েছে আরজি কর হাসপাতালে। কে খুন করেছে, কে ধর্ষণ করেছে সেই বিষয় এখন দ্বিতীয় সারিতে। কিভাবে খুন হয়েছে, কিভাবে ধর্ষণ হয়েছে সেটা দ্বিতীয় সারিতে। মৃতদেহ দাহ করার সময় কোন তৃণমূল নেতা তারা সহযোগিতা করেছিলেন, বাড়িতে আনার সময় কোন তৃণমূল নেতা ম্যাটাডোরের পাশে দাঁড়িয়েছিলেন, পাড়ার কোন লোকাল তৃণমূল নেতা আসবার পরে বাড়িতে সেখানে ফুল মালা নিয়ে উপস্থিত হয়েছিলেন, এইগুলো এখন তদন্তের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা আরেক তৃণমূল কাউন্সিলরের। ভাটপাড়ার এক কাউন্সিলরকে খুনের বরাত দেওয়ার অভিযোগ। ভাটপাড়া 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের বরাত দেওয়ার অভিযোগ এবং এই অভিযোগ উঠছে ভাটপাড়ার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ মুমতাজকে। প্রকাশ্যে এসেছে ধৃত মোহাম্মদ মুমতাজের স্বীকারোক্তির ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতোর আরো বেড়েছে। আপনাদের জানিয়ে রাখি যে অভিযোগ করা হচ্ছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি অভিযোগ সামনে আসছে এ বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের অন্দরে তারা কি বলছেন? দেখো, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অর্থাৎ জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করেছেন যে মোহাম্মদ মুমতাজ, যাকে দেখা গেছে ভিডিওতে স্বীকারোক্তি দিতে যে গোপাল রাউতের সঙ্গে তিনি কথা বলেছেন এবং যে টাকার বরাদ দেওয়া হয়েছিল সেই বিষয়টা যখন সামনে এসছে তখন সেই দিকে দাঁড়িয়ে বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করছেন যে এই যে গোপাল রাউত এবং মোহাম্মদ মুমতাজ দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা আজকের নয়, বিগত বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে গাড়িতে পর্যন্ত দেখা যেত গোপাল রাউতের গাড়িতে এই মোহাম্মদ মুমতাজ তিনি ঘোরাফেরা করতেন। সেই বিষয় দিক দিয়ে দাঁড়িয়ে যদি বলা যেতে পারে তাহলে
তৃণমূল কংগ্রেসের এক অংশের কিন্তু দাবি যে এই ঘটনার সঙ্গে গোপাল রাউত যুক্ত থাকতেও পারে, এবং শুধুমাত্র মোহাম্মদ মুমতাজ নয়, আরেকজন দুষ্কৃতীর নাম সামনে আসছে, তার নাম হচ্ছে রাজু হিটার। এই রাজু হিটার আবার ব্যারাকপুরের সাংসদ প্রাক্তনে যে বিজেপি সাংসদ ছিলেন অর্জুন সিং, তারও ঘনিষ্ঠ বলেও কিন্তু দাবি করেছেন অর্জুন সিং। সব মিলিয়ে বলা যেতে পারে গোপাল রাউতের সঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর একটা যে সম্পর্ক রয়েছে তা কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব। অপরদিকে তৃণমূল কাউন্সিলর গোপাল রাউতের দাবি যে আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার নামে যদি ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ থাকে, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেবে। এবং ইতিমধ্যেই তো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকেই গোয়েন্দা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই শুধু মোহাম্মদ মুমতাজ ছাড়াও বেশ কয়েকজনের নামও সামনে উঠে এসেছে, তাদের খোঁজেও ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। আর যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, সেই ভিডিওতে মোহাম্মদ মুমতাজ তিনি ঠিক কি বলছেন শুনবো। আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজু হিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে, তো বললাম ঠিক আছে করে দিব। তারপর কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আর কি বলবো সে বল। কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? কোথা টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। কত টাকা? 1.5 লাখ টাকা কথা হয়েছিল, হ্যাঁ, তারপরে বলেছে কি 8.5 লাখ টাকা পরে দিব। পরে দেবো। কে দেবে তোকে টাকাটা? মার্ডার কাকে কাকে? সাহেব থাকে। সাহেব থাকে। আর পিকে কে? ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিলাম। বাস আর কোনো আছে। আপনারা শুনলেন সেই ভিডিওয় কি বলছে মোহাম্মদ মুমতাজ, এবং সেখানে একদিকে যেমন রাজু হিটারের নাম উঠে আসছে, তার পাশাপাশি কিন্তু সেই তৃণমূল কাউন্সিলরের নামও উঠে আসছে। এবং ঠিক এই ঘটনা প্রসঙ্গেই ভাটপাড়ায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, এবং সেই বিষয়ে গোপাল রাউত তৃণমূল কাউন্সিলর তিনি ঠিক কি বলছেন প্রথমেই শুনবো। বিধায়ক সোমনাথ সেন বলছেন যে আপনার সঙ্গে মোহাম্মদ মুমতাজকে দীর্ঘদিন ধরে দেখা গেছে, আমার কাছে দেখা গেছে, এই ঘটনায় আপনি যুক্ত থাকার সম্ভাবনা আছেন বলেও তিনি দাবি করেছেন। শুনুন, যদি উনি এই কথা বলছেন তাহলে এই কথা তো উনি বলবেন মুমতাজ যে আছে, মুমতাজ আমার কাছে আসতো, এই না যে আসতো না, মাঝে সাঝে ও আসতো, কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে, কেউ সুপারি নিয়ে নিবে, এইটা আমি কি করে জানবো? এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্দিগ্ধ আছে, তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে, তদন্ত করুক। যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে। আপনারা শুনলেন গোপাল রাউত কি বলেছেন। আর ঠিক এই ঘটনা প্রসঙ্গেই সোমনাথ শ্যাম তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন যে ধৃত মোহাম্মদ মুমতাজ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত ঘনিষ্ঠ, এবং রাজু হিটার যে আরো এক দুষ্কৃতীর নাম উঠে এসেছে সে প্রসঙ্গে তিনি বলছেন যে অর্জুন সিং ঘনিষ্ঠ এই রাজু হিটার। তিনি ঠিক কি বলছেন সোমনাথ শ্যাম, এই বিষয়ে তার কি প্রতিক্রিয়া শোনাবো। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুফলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাথে এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে, এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনো অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে, আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপা হোক। এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে। কেন? এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন, বর্তমানে এখনো আছে। তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে, সেটা কোনো না কোনো ভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে। আপনারা শুনলেন সোমনাথ শ্যামের কি প্রতিক্রিয়া। তিনি বলছেন যে ভাটপাড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আবারও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, এবং রাজু হিটার আরো এক দুষ্কৃতী, তার সঙ্গে অর্জুন সিং এর সম্পর্ক রয়েছে। যদিও এই বিষয়ে অর্জুন সিং কি জানাচ্ছেন শুনবো।
ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়ার কাছে এলো কি করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউত টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নূরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এদের ভাগ বটোয়ারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে। পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে, মানে ক্যামেরা সামনে লাগানো আছে, ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে, এই বলিয়ে দিল। এবার তৃণমূলের লোক গোপাল রাউত আর তৃণমূলের লোক সাহেব আর তৃণমূলের লোকেরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে। তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে। শোনালাম আপনারা শুনলেন অর্জুন সিং এর এই বিষয়ে কি প্রতিক্রিয়া। আর এই ঘটনা ইতিমধ্যেই ভাটপাড়ায় রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে। ভাটপাড়ায় ভাইরাল ভিডিও ঘিরে এই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা আরও এক তৃণমূল কাউন্সিলর এবং সে বিষয়ে রাজনৈতিক চাপানোতর। আর এবার নজর রাখবো যে খবরের দিকে, দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় নেতাদের এমনই হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি, অন্য দল থেকে আসা নেতাদেরও সমান গুরুত্ব দিতে হবে, এমনটাই নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি উদয়ন গুহর, দুর্নীতির অভিযোগ পেলেই বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় নেতাদের হুঁশিয়ারি দিলেন তিনি। সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি, অন্য দল থেকে আসা নেতাদেরও সমান গুরুত্ব দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন সালিশি সভাকে ঘিরে বারংবার যে বিতর্ক সামনে এসেছে এবং সে বিষয়ে এবার কড়া বার্তা মন্ত্রী উদয়ন গুহর। ঠিক কি বলেছেন তিনি কর্মী সভা থেকে শোনাবো আপনাদের। তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না, মানুষের খোঁজ খবর রাখেন না, কথাবার্তা চাল চলন দেখে মনে হয় যে নবাবের বেটা, এমনও আছে। বারবার বলে দিয়েছি, কোন সালিশিতে যাওয়ার দরকার নেই। যদি দুই পক্ষ আসে, দুই পক্ষ এসে যদি আপনাকে অনুরোধ করে তবে আপনি সালিশিতে যাবেন, নাহলে সালিশিতে যাবেন না। তারপরেও নেতারা সালিশিতে যায়, তারপরেও জমি নিয়ে কাজিয়ায় যায়, তারপরেও ছেলে মেয়ের বিয়ে সেই সমস্যা মেটানোর জন্য সেই বাড়িতে যায়, গিয়ে বিয়ের খরচের জন্য টাকা নেয়। তোমরা এক বালতি দুধের মধ্যে চোরা ফেলে দিচ্ছেন, তার ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমার তোমার দরকার নাই। তারা মানুষের সাথে যোগাযোগ রাখেন না। আপনারা শুনলেন উদয়ন গুহর কি হুঁশিয়ারি। দুর্নীতির অভিযোগ পেলে বহিষ্কার করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আজ এই কর্মী সভা থেকে মন্ত্রী উদয়ন গুহ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, মূলত এই যে উদয়ন গুহ, তার মুখ থেকে আমরা বারংবার বিভিন্ন মন্তব্য শুনেছি, আর এবার কিন্তু তার কড়া বার্তা। সেক্ষেত্রে তার এই মন্তব্যকে বা বক্তব্যকে জেলা তৃণমূল নেতৃত্ব তারা কিভাবে দেখছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল খট্টিমারিতে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়েছিল, সেখান থেকে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ তিনি কিন্তু স্পষ্টভাবে স্থানীয় যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছেন থেকে শুরু করে তৃণমূলের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে কিন্তু একেবারে কড়া ভাষায় হুমকি দিয়েছেন। এক কথায় বলতে গেলে, যেহেতু 2026 বিধানসভা নির্বাচন হয়েছেন, তার আগেই কিন্তু তিনি দলের জন্য কোথাও তার বিধানসভা এলাকায় ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে কিন্তু তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি একদিকে যেমন কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন যে কর্মীরা যেন কোনো সালিশি সভায় না যায়, কারো কাছ থেকে কোনো টাকা বা কোনো রকম টাকা না তোলে, এই ব্যাপারে তিনি যেমন একদম হুঁশিয়ারি মন্তব্য দিয়েছেন। যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু তাদেরকে সরাসরি তাদের বিরুদ্ধে দল শাস্তিস্বরূপ ব্যবস্থা নেবে। অপরদিকে কিন্তু তোমাকে জানিয়ে রাখি, এবারের লোকসভা নির্বাচনের পর বেশ কিছু বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েত গোটা কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস এসেছিল। ঠিক একইভাবে দিনহাটা বিধানসভায় বেশ কিছু বিজেপির পঞ্চায়েত তারা কিন্তু তৃণমূল কংগ্রেস এসেছে। মন্ত্রী কিন্তু সেই কর্তৃমণ্ডল থেকে তাদের কথা উল্লেখ করে বলেছেন যে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন বা পঞ্চায়েত রয়েছেন তারা যারা বিরোধী থেকে তৃণমূল কংগ্রেসে এসেছেন তাদেরকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না, কারণ তারা কাছে ঘেঁষলে তাদের ভাগে কম পড়ে যাবে। এবং মন্ত্রী এটা উল্লেখ করে দিয়েছেন যে পাশাপাশি যে তারা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বিধানসভায় অর্থাৎ দিনহাটা বিধানসভায় তৃণমূল ধন্যবাদ তোমায় রবিউল। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশ বাবু, এবার উদয়ন গুহর কড়া বার্তা, তিনি বলছেন দুর্নীতির অভিযোগ পেলেই বহিষ্কার করা হবে। দলের কর্মী সভায় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবং সালিশি সভা করলে বা তোলাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিভাবে দেখছেন আপনি তার এই বক্তব্যকে? এটা তো হচ্ছে যেমন মমতা যা বলে ঠিক তার উল্টো কাজটা কর্মীরা করে নিষ্ঠার সঙ্গে। তারপরে উদয়নবাবু তার কর্মীদের ইঙ্গিত দিলেন যে সেই কাজগুলো করো, ঠিক করে করো, মানে এমন ভাবে করো না যেটা ধরা পড়ে যাও। কেন উদয়নবাবুকে যদি লোকেরা প্রশ্ন করে যারা ওখানে ছিলেন, তাহলে আমাদের নেত্রী বা নেত্রীর যে ভাইপো তার বিরুদ্ধে এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তারাও তো তোলাবাজির স্বীকৃত নেতা। তো উদয়নবাবুদের এইসব কথা হচ্ছে লোককে বোকা বানাবার একটা ব্যর্থ প্রয়াস, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। বেতন হয়নি, পুজোর আগে মেলেনি বোনাসও। চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ তাদের। বিক্ষোভের জেরে বন্ধ পুরসভার সমস্ত দপ্তর। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি সব ওয়ার্ডে রাজনীতি হয়। বিক্ষোভের জেরে ইতিমধ্যেই এখনো পর্যন্ত বন্ধ রয়েছে পুরসভার সমস্ত দপ্তর, যেমনটা জানা যাচ্ছে, এবং বেতন হয়নি এখনো পর্যন্ত। পুজোর বাকি আর মাত্র কয়েকদিন, মেলেনি বোনাসও, এবং সে কারণেই চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভ। পুরসভার গেট আটকে এই বিক্ষোভ দেখান তারা, পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে বন্ধ পুরসভার সমস্ত দপ্তর। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, অস্থায়ী কর্মীরা তারা ঠিক কি দাবি তুলছেন, তারা কিসের কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন তারা? দেখো, অস্থায়ী কর্মী যারা তাদের মূলত একটা দাবি যে তাদের কিন্তু প্রতি মাসের বেতন থেকে কিন্তু একটা টালবাহানার সৃষ্টি হয় এবং সময় মতো কিন্তু তারা বেতন পান না, যার জেরে কিন্তু এবারেও কিন্তু আগস্ট মাসের যে বেতন তারা কিন্তু পাননি এবং পুজোর যে বোনাস সেটাও কিন্তু তাদের মেলেনি, যার জেরেই কিন্তু তারা সকাল থেকে কিন্তু এই হুগলি চুঁচুড়া পুরসভার যে গেট, সেই মেন গেট আটকে কিন্তু বিক্ষোভ শুরু করে অস্থায়ী পুরকর্মীরা। এবং এই হুগলি চুঁচুড়া পুরসভার যে অস্থায়ী কর্মীর সংখ্যাটা 2000-এর বেশ কিছু বেশি, এবং গত অগাস্ট মাসে বেতন হয়নি, উৎসবকালীন ভাতা মেলেনি, প্রতি মাসে কর্মীদের বেতন নিয়ে টালবাহানা, এইসব বিভিন্ন কারণে কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানাচ্ছে, পুরপ্রধানকে ডেপুটেশন দিচ্ছে। এমনকি অস্থায়ী কর্মীরা পুরসভাকে ডেপুটেশন যে দিয়েছে তার পাশাপাশি জল বন্ধ করে দেওয়ার আন্দোলনও করেছেন। সদর মহকুমা শাসক কর্মীদের নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর সমাধানও বলেছিলেন, কিন্তু সমাধান না হওয়ায় কিন্তু আজ সকাল থেকেই পুরসভার যে গেট সেটা কিন্তু আজকে তারা বিক্ষোভ শুরু করে এবং পুরসভার যে কর্মীরা, স্থায়ী কর্মীরা পুরসভায় কিন্তু আর ঢুকতে পারেনি, যার জেরে কিন্তু যে পুরসভার যে বিভিন্ন দপ্তর সেইটা কিন্তু বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু গেট আটকে তারা বিক্ষোভ চলছে, যদিও কিন্তু পুরপ্রধান এখনো পর্যন্ত একটা ছুটার মিটিং সেখানে শর্ট লেগে রয়েছে, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারী যেটা জানাচ্ছে যে এই আন্দোলন কিন্তু তারা বেতন না হওয়া পর্যন্ত চালাবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি তাপস চক্রবর্তী। আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপহরণকারীদের। মালদা থেকে উদ্ধার ব্যবসায়ী, গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে। মালদা ও গড়ফা থানার যৌথ উদ্যোগে উদ্ধার ব্যবসায়ী। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ব্যবসায়ীকে অপহরণ করা হয়, ব্যবসার লোভ দেখিয়ে রীতিমতো তাকে অপহরণ করা হয় বলে এমনটাই
মারফত জানা যাচ্ছে 20 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বাড়ির থেকে, এবং তারপরে পুলিশকে গোটা বিষয়টা জানালে মালদা থেকে উদ্ধার করা হয় সেই ব্যবসায়ীকে। মালদা ও কলকাতা পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয় বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যেই এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গড়পাতানে কেস রেজিস্টার হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। এবং যে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল এই ব্যবসায়ীকে অপহরণ করে, সেই গাড়িও সিজ করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি করা হয়, 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই মালদা থেকে উদ্ধার করা হয়েছে সেই ব্যবসায়ীকে, এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। মালদা ও গড়ফা থানার যৌথ উদ্যোগেই উদ্ধার ব্যবসায়ী। হরিদেবপুরে নামী গার্লস হোস্টেলে শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। মেট্রনের স্বামী সহ দুই শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ঘটনাটি একটি নামী গার্লস হোস্টেলের, এবং সেখানে যে অভিযোগ সামনে আসছে যে নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানি করা হয়েছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। সুব্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি। সুব্রজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়টি, কি অভিযোগ সামনে আছে, এখনো পর্যন্ত কাদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়? দেখো, যেটা জানা যাচ্ছে, যেটা ঘটনা, যে গতকাল হরিদেবপুর থানা এলাকায় এই যে ঘটনা, 2-3 ছাত্রীকে কিন্তু শ্লীলতাহানি করা হয়, এবং তাদের যেটা অভিযোগ পরিবারের লোকজনের, তারা কিন্তু রবিবার হলেই বাচ্চার সাথে দেখা করতে যান, এবং তখনই অভিভাবকদের ছাত্রীরা গোটা ঘটনার কথা জানায়। এবং হরিদেবপুর থানার উল্টো দিকেই এই যে একটি হোস্টেল রয়েছে, এবং সেই হোস্টেলেরই এই ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনায় ওই হোস্টেলের যিনি মহিলা ওয়ার্ডেন ছিলেন, তিনি, তার স্বামী এবং একজন শিক্ষক, এই 3 জনকে কিন্তু ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটা অভিযোগ, এই মহিলা ওয়ার্ডেন তিনি বিবাহ করেন বেশ কিছুদিন আগে, এবং মিশনকে না জানিয়েই তিনি কিন্তু তার স্বামীকে নিয়ে ওইখানেই থাকতেন, এবং তার স্বামীর বিরুদ্ধেই মূলত অভিযোগ। এর পাশাপাশি তারপরে কিন্তু একজন শিক্ষকের নামে অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই 3 জন, মহিলা ওয়ার্ডেন এবং তার স্বামী এবং ওই শিক্ষক, এই 3 জনকে কিন্তু হরিদেবপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে, এবং আজই তাদের আলিপুর আদালতে পেশ করা হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। হরিদেবপুরে নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদের আদালতেও পেশ করা হয়। 3 জনের বিরুদ্ধে এই অভিযোগ, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের মধ্যে দুজন শিক্ষকও রয়েছে বলে জানা যাচ্ছে। হরিদেবপুরের একটি নামী গার্লস হোস্টেলের এই ঘটনা। বোনাসের দাবিতে বিক্ষোভ চা শ্রমিকদের। পুজোর আগে চা বাগানগুলিতে বিক্ষোভ শ্রমিকদের। আলিপুরদুয়ারের একাধিক চা বাগানে বিক্ষোভ। মানারহাটের চা বাগানগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। বোনাসের দাবিতেই এই বিক্ষোভ করছেন আলিপুরদুয়ারের একাধিক চা বাগানের চা শ্রমিকরা। পুজোর আগে চা বাগানগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। বানারহাটের চা বাগানগুলিতেও বিক্ষোভ শ্রমিকদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। পুজোর মাত্র বাকি আর বেশ কিছুদিন, এবং সেই পুজোর আগেই এখনো পর্যন্ত বোনাস পাননি চা শ্রমিকরা, এবং সে কারণেই এই বিক্ষোভ। চা বাগানগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। আলিপুরদুয়ারের একাধিক চা বাগানে বিক্ষোভ শ্রমিকদের। বোনাসের দাবিতেই এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক চা বাগান যেমন বন্ধ হচ্ছে, তার পাশাপাশি এই যে পুজো, সামনেই পুজো, এবং পুজোর আগে বোনাস দেওয়া হয় চা শ্রমিকদের, কিন্তু সেই বোনাস এখনো পর্যন্ত তারা পাননি। আমরা জানি ইতিমধ্যেই তাদের বেতন যথেষ্টই কম, এবং সে কারণে বারংবার তাদের যে বিক্ষোভের যে ছবি উঠে আসে, এবং এবার সামনেই পুজো, এবং পুজোর আগে এখনো পর্যন্ত তারা বোনাস পাননি। বোনাসের দাবিতেই এই বিক্ষোভ দেখাচ্ছেন চা বাগানের
শ্রমিকরা। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে নজর রাখবো যেদিকে মানিকতলায় থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও। আপনাদের জানিয়ে রাখি, আজ থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, এবং বিজেপির পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, থানার শুদ্ধিকরণের এই কর্মসূচি। ডিসি নর্থের অফিসের সামনেই উত্তেজনার যে ছবি উঠে আসছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে এই উত্তেজনা আমরা জানি ইতিমধ্যেই, কিন্তু ডিসি নর্থকে পরিবর্তন করা হয়েছে, সরানো হয়েছে, এবং আগে ডিসি নর্থ যিনি ছিলেন অর্থাৎ অভিষেক গুপ্তাকে, তাকে পরিবর্তন করা হয়েছে। কিন্তু তারপরে এবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, থানা শুদ্ধিকরণের এই কর্মসূচি বিজেপি নেতৃত্বের। ডিসি নর্থের অফিসের সামনেই এই উত্তেজনা, এবং এই কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায়ও রয়েছেন। দেখতে পাচ্ছেন যেই ছবি, ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড পেরোতে চেষ্টা করছেন লকেট চট্টোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন এই কর্মসূচিতে, রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ডিসি নর্থের অফিসের সামনে এই উত্তেজনা, এবং যে ব্যারিকেড দেওয়া হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড পেরিয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায়। দেখতে পেলেন সেই ছবি। বিজেপির থানা শুদ্ধিকরণের কর্মসূচি, ডিসি নর্থের অফিসের সামনে এই উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকরা তাদের আটকাতে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সেই ব্যারিকেড পেরিয়ে গিয়েছেন, এবং বিজেপির আরো যারা অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরও আটকানোর চেষ্টা করছে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি। জানিয়ে রাখি আপনাদের, ইতিমধ্যেই আমরা দেখেছি ডিসি নর্থের যে পদ, সেইখানে পরিবর্তন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে একাধিক যে পুলিশের পদে, সেখানে রদবদল আনা হয়। স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রেও রদবদল আনা হয়। पुलिस तुम्हें लक्ष्य करो, पुलिस प्रशासन हाय हाय, पुलिस प्रशासन हाय हाय, पुलिस प्रशासन हाय हाय, पुलिस प्रशासन हाय हाय, पुलिस गुंडागिरी चौकाधार, দেখছেন রীতিমতো ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তিনিও ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদ করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি। বিজেপি নেতৃত্ব তারা ডিসি নর্থের অফিসের সামনে এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির থানা শুদ্ধিকরণের কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই আমরা দেখেছি ডিসি নর্থকে পরিবর্তন করা হয়েছে, এবং তারপরে এবার বিজেপির থানা শুদ্ধিকরণের এই কর্মসূচি, এবং সেই কর্মসূচিতেই দেখতে পাচ্ছেন উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম আমরা, ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেই ব্যারিকেড পেরিয়েই চলে যান লকেট চট্টোপাধ্যায়। যাচ্ছেন বিজেপির অন্যান্য যে কর্মী সমর্থকরা, রীতিমতো হাতে ঝাঁটা নিয়ে ছুটে যাচ্ছেন তারা। হাতে ঝাঁটা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদেই এই কর্মসূচি তাদের। বিজেপির কর্মী সমর্থকরা তাদের আটকাতেই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ব্যারিকেড, যদিও সেই ব্যারিকেড টপকে ওদিকে চলে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, হাতে ঝাঁটা নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।
তারা যেমনটি জানালেন যে পুলিশ যদি আর্জি করার ঘটনা सफाई तो किया नहीं है, सफाई कर रहे ले लो विजुअल आगे जाओ ভাই একটু ফিনিশ কোয়েল ওনাকে যেন সিপিআই ডাকে এটাও আমাদের অনুরোধ রইল, কারণ উনি হচ্ছেন ওয়ান অফ দ্য কিংপিন অফ দিস ক্রাইম। হেভি ক্রাইম ঢাকা লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন, একেবারে যে ডিসি নর্থের যে অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বসে। যে ব্যারিকেড দেওয়া হয়েছিল বিজেপি নেতৃত্ব তাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড টপকেই তারা ডিসি নর্থের যে অফিস তার সামনে পৌঁছে গিয়েছিল এবং সেখানেই তার সামনেই বসে বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়রা। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলছেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি, বিজেপির থানা শুদ্ধিকরণের কর্মসূচি। ডিসি নর্থের অফিসের সামনেই এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, ডিসি নর্থের অফিসের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। তাদের আটকানোর জন্য যে ব্যারিকেড দেওয়া হয় সেই ব্যারিকেড টপকে রীতিমতো ডিসি নর্থের অফিসের সামনে গিয়ে বসে বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়রা। আপনারা জানেন সম্প্রতি ডিসি নর্থকে সরানো হয়, আগের যিনি ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, তাকে সরানো হয়। আর এবার বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি দেখতে পাচ্ছেন যেই ছবি, লকেট চট্টোপাধ্যায় তিনি ঝাঁটা হাতে নিয়ে বসে রয়েছেন। তিনি ডিসি নর্থের অফিসের সামনেই লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির কর্মী সমর্থকরা তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন বিজেপি নেতৃত্ব। আসছে পরবর্তী খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 25শে সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কমিশন শীঘ্রই প্রথম দফার কাউন্সেলিং শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 25শে সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে প্যানেল প্রকাশ, শীঘ্রই প্রথম দফার কাউন্সেলিং শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেখানে প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। আমাদের জানিয়ে রাখি শীঘ্রই প্রথম দফার কাউন্সেলিং শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই 25শে সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। কথা বলবো এই বিষয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এ বিষয়ে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? জানিয়ে রাখি গত 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে উচ্চ প্রাথমিকের নিয়োগে প্যানেল প্রকাশ করতে হবে এসএসসি কে, এবং তার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমার মধ্যেই কিন্তু উচ্চ প্রাথমিকের যে প্যানেল, সে প্যানেল প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আগামী 25শে সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হচ্ছে, এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবং খুব শীঘ্রই, তারপর খুব শীঘ্রই, সে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে খুব শীঘ্রই সেখানে কিন্তু প্রথম ফেজের যে কাউন্সিলিং তারও বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি করা হবে বলে স্পষ্ট জানানো হবে। যদিও তার কয়েকদিন আগে আমরা জানানো হয়েছিল এসএসসি তরফ থেকে যে তারা যে নম্বরে বা বলা যেতে পারে যে সংখ্যা শূন্য পদে যে নিয়োগ 14,052, সেটিতে তারা একটু কনফিউজ ছিলেন, তারা একটু দ্বন্দ্বে ছিলেন। সেটি নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন এবং কলকাতা টিভিকে সেই তথ্য তারা দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তারা আর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন না। তারা স্পষ্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন যে তারা প্যানেল প্রকাশ করতে চাইছেন এবং সেই কারণে আর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা হচ্ছেন না। কোনো রকম ক্লারিফিকেশনের জন্য তারা স্পষ্ট তাদের যে বিজ্ঞপ্তি সেখানে স্পষ্ট জানিয়েছেন আগামী 25শে সেপ্টেম্বর তারা এসএসসির যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ করবেন এবং সেইখানে দাঁড়িয়ে তারপর প্রথম ফেজের যে কাউন্সিলিং, অর্থাৎ পুজোর আগেই কিন্তু এসএসসির বিশেষ করে উচ্চ প্রাথমিকের যে কাউন্সিলিং এর তালিকা বা বলা যেতে পারে প্যানেল, সেই প্যানেল প্রকাশিত হচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর এবং তারপরেই কিন্তু উচ্চ প্রাথমিকের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।
আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।